হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে মিশিগানে যে সিনেট প্রাইমারি যেটা, এটা তো ওভার হয়ে গেছে। সামনে নির্বাচন হচ্ছে যেটা, যে সিনেটে রিপাবলিকান অ্যান্ড আপনার ডেমোক্রেট এই দুই পক্ষ মুখোমুখি। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি কী রুল পালন করছে বা কী ভূমিকা বাংলাদেশি কমিউনিটি সেখানে পালন করছে, এই বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে আলোচনা হবে যে সেপ্টেম্বরে শুরু হচ্ছে ফ্রি স্কুল সাপ্লাই পাবেন কোথায়, এই বিষয়টি আজকে আলোচনা করব আমরা। যে আমাদের কমিউনিটিতে, আমাদের কমিউনিটি না, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক এক ধরনের আপনার ডিজাস্টার, এক ধরনের ডিপ্রেশনের মধ্য দিয়ে সবাই যাচ্ছে। এই অবস্থায় বিভিন্ন সংগঠন সংস্থা এবং নিউ ইয়র্ক সিটির সহযোগিতায় বিভিন্ন অর্গানাইজেশন তারা ফ্রি স্কুল সাপ্লাই দিচ্ছে। এই ফ্রি স্কুল সাপ্লাই কোথায় পাবেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে কন্ট্রাক্ট ম্যারেজ যদি ধরা পড়ে, এটা কি শুধু দণ্ডিত হবে ব্রোকার নাকি অন্য কেউ, এই বিষয়টি আলোচনা করব। আজকে আলোচনা করব যে ইমিগ্রেশনের যে এই ফি যে বৃদ্ধির যে প্রবণতা, এই প্রবণতা কোন কোন ক্ষেত্রে আপনার লক্ষণীয়, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব দুজন কংগ্রেসম্যান যারা মারা যাচ্ছে ইমিগ্রেশন আপনার ডিটেনশন সেন্টারে। তারা যদি কেউ মারা যায় বা তাদেরকে অসুস্থ হয়, তাহলে তাদের রিপোর্টিংটা কীভাবে হবে, এই বিষয়ে দুজন কংগ্রেসম্যান মুখ খুলেছেন। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং এটা তারা যে বিল এনেছেন, এই বিলটি হচ্ছে যে কেউ যদি ডিটেনশন সেন্টারে কোনো ধরনের হেলথ রিস্কের মুখোমুখি হয়, তাহলে তার পরিবারকে প্রথমে ইনফর্ম করতে হবে যে দিস ইজ দ্য প্রবলেম ফেসিং দিস গাই। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন অ্যাটর্নি মিজানুর রহমান, শেখ আল মামুন এবং ইব্রাহিম চৌধুরী খোকন। আরও থাকবেন আরিফুর রহমান এবং হেলাল উদ্দিন রানা। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন। নাজমুল আহসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেল। আজ শুক্রবার অগাস্ট মাসের 14 তারিখ। যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনা থমকে যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা অপ্রত্যাশিতভাবে ইউরোপীয় পক্ষগুলোর দিকে প্রসারিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পর্ব আপাতত শেষ। এখন যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে, শরণাপন্ন হচ্ছে বলা যায় ইউরোপের দিকে। ইরানের সাথে যুদ্ধ অবসানের আলোচনা থমকে যাওয়ায় ইরানের ক্রমবর্ধমান যুদ্ধংদেহী মনোভাবের মুখে ট্রাম্প প্রশাসন এমন সব দেশের সাথে যোগাযোগ বাড়াচ্ছে যারা তেহরানের উপর চাপ সৃষ্টিতে তাদের কঠোর অবস্থান নমনীয় করতে সহায়তা করতে পারে। ইউরোপের দেশগুলির কথা বলছি, এমনকি যেসব দেশের সাথেও যাদের সাধারণত মধ্যস্থতা হিসাবে কখনো ভাবাই হয় না, সে সমস্ত দেশের সাথেও যুক্তরাষ্ট্র যোগাযোগ করতে শুরু করেছে। ইরান ও ওমান কিংবা ইরান ও পাকিস্তান, তুরস্ক ও কাতারের মধ্যে আলোচনা অনিয়মিত ও অনিশ্চিত গতিতে চললেও ট্রাম্প প্রশাসন নীরবে ইউরোপের এমন সব দেশের সাথে যোগাযোগ বাড়িয়েছে যাদের মধ্যস্থতা হিসাবে খুব একটা বিবেচনায় রাখা হতো না অতীতে। ঠিক এই সপ্তাহে গত মঙ্গলবার 11ই আগস্ট ওয়াশিংটনে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সশরীরে বৈঠক করেছেন এবং পরের দিন বুধবার 12ই আগস্ট গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র তার দুই ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের বাইরে এই যোগাযোগগুলো খুব একটা উল্লেখযোগ্য মনে হয়নি যদিও। তবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আলোচনার বিষয়ে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে তা ছিল সাধারণ ও অস্পষ্ট। সেখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে ইরানের নামও উল্লেখ করা হয়নি। তবে পরবর্তীতে জানা যায় যে রুবিওর সাথে আলোচনার ঠিক পরপরই বৃহস্পতিবার উভয় পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাসির সাথে কথা বলেছেন। তখনই বিষয়টি জানাজানি হয়ে যায় বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের কাছে যে ইরানের সাথে অন্য পথ অর্থাৎ ইউরোপীয় দেশগুলির মাধ্যমে এই মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার একজন সাংবাদিক যখন আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজের পরিস্থিতি নিয়ে সেখানে মোতায়েন কর্মীদের পরিবারের উদ্বেগের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে তুলে ধরেন, তখন তিনি জবাবে বলেন, না, মোটেও তা নয়। জাহাজটি এখনই
অথবা খুব শীঘ্রই রওনা হচ্ছে এবং এর জায়গায় ঠিক একই ধরনের আরেকটি জাহাজ পাঠানো হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে পূর্বনির্ধারিত মোতায়েন অভিযানের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আব্রাহাম লিঙ্কন নামের যুক্তরাষ্ট্রটি প্রায় ৯ মাস ধরে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে দীর্ঘমেয়াদী মোতায়েনের মুখে পড়া এটি দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্র নৌবাহিনীর। এর আগে গত মে মাসে ১১ মাস দায়িত্ব পালনের পর ইউএসএস জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রে ফিরে আসে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, প্রতিটির খরচ প্রায় $৫০ মিলিয়ন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট আজকে জানিয়েছে যে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট রিপার ড্রোনের প্রায় ২৫%, ১/৪। অর্থাৎ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছিল ২০০টি মতো রিপার ড্রোন, তার মধ্যে প্রায় ৪৫টি ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। রিপার ড্রোন মূলত নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সেন্সর ও অস্ত্রের ধরন ভেদে প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $৫০ মিলিয়ন। ফলে সাম্প্রতিক ক্ষয়ক্ষতিতে শুধু এই ড্রোন ব্যবস্থাতে অর্থাৎ রিপার ড্রোনে যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ার করদাতাদের সম্ভাব্য ক্ষতির পরিমাণ $১৩০ মিলিয়ন বেশি। হরমুজ প্রণালীর আশেপাশে এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি ইরান যুদ্ধের অন্যতম উত্তেজনাপূর্ণ এলাকায় পরিণত হয়েছে এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে আজকে একটি মন্তব্য করেছেন লং আইল্যান্ড সমাবেশে, সেটি একটু পরেই আপনাদের আমি জানাচ্ছি। তবে রিপার ড্রোন তুলনামূলকভাবে ধীরগতির এবং প্রায় নিচু উচ্চতায় উড়ে, ফলে ইরানের সামরিক বাহিনী ও ইয়েমেন ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের জন্য এগুলো তুলনামূলক সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠে, যেহেতু এতে খুব নিচু দিয়ে উড়ে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আজকে জানিয়েছেন যে হারানো সব রিপার গুলি করে ভূপাতিত করা হয়নি। কিছু ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। সেগুলো গুলি করে কেউ নামায়নি, এমনিতেই বিচ্ছিন্ন হয়ে তারা বিধ্বস্ত হয়। আজ লং আইল্যান্ডের সমাবেশের ভাষণে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি সঠিক কাজটি করেছেন এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা রুখে দিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্প লং আইল্যান্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং একটি জনসভায় তার রিপাবলিকান দলের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। গভর্নর পদে রিপাবলিকান দলের প্রার্থী নাসাউ কাউন্টির বর্তমানে এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের পর বিকেল ৩টার দিকে মঞ্চে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প লং আইল্যান্ডে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রকের বিভিন্ন নিয়োগের স্থাপনা প্রদর্শন করার পর এই মঞ্চে আসেন। গভর্নর পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমানে নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান এর পরেই তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে আমাদের সবচেয়ে বড় বাধা হলো স্যাংচুয়ারি সিটিগুলো। তিনি বিশেষ করে গভর্নর ক্যাথি হোকুলের নাম উল্লেখ করে তার ইমিগ্রেশন নীতির তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের আগে বক্তব্য রাখার সময় গভর্নর প্রার্থী ব্রুস ব্ল্যাকম্যান বর্তমান গভর্নর হোকুলের নতুন সেই স্টেট আইনেরও কড়া সমালোচনা করেন, যে আইনের মাধ্যমে নিউ ইয়র্কের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস এর সাথে সহযোগিতা চুক্তি থেকে বিরত রাখার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ব্ল্যাকম্যান উল্লেখ করেন যে নাসাউ কাউন্টির সাথে এই ধরনের অন্যতম একটি ব্যাপক ভিত্তিক চুক্তি রয়েছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের। ইমিগ্রেশন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে পাশাপাশি ব্রুস ব্ল্যাকম্যান, যিনি নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ এবং রিপাবলিকান দলের প্রার্থী গভর্নর পদে নিউ ইয়র্ক স্টেটে, এবং আপনাদের হয়তো অনেকেরই স্মরণে আছে 25 বছর
নিউ ইয়র্কের সর্বশেষ 25 বছর আগে নিউ ইয়র্কের সর্বশেষ রিপাবলিকান পার্টির গভর্নর ছিলেন। তার নাম হয়তো আপনাদের অনেকেই ভুলে গেছেন। তিনি জর্জ পাটাকি। আর তারপরে এবারে আরেকবার চেষ্টা হচ্ছে রিপাবলিকান গভর্নর পদে ব্রুস ব্ল্যাকম্যানের মাধ্যমে নিউ ইয়র্ক স্টেটের গভর্নরশিপ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। সেই ব্রুস ব্ল্যাকম্যান মেয়র জোহরার মামদানিরও সমালোচনা করেছেন। ব্রুস ব্ল্যাকম্যান বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভালোবাসি এবং প্রেসিডেন্ট ট্রাম্পও নিউ ইয়র্ককে ভালোবাসেন। ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গে টেনে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন যে তিনি একটু আগে যেটি বললাম তিনি সঠিক কাজটি করেছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা রুখে দিয়েছেন ইরানের। ট্রাম্প আরো জানান তিনি, যেটি একটু আগে আপনাদের বললাম, যে আজকের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন তিনি শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন, কারণ মূলত প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এটি যুক্তরাষ্ট্রেরই অংশ। তিনি ভেনেজুয়েলা সংক্রান্ত ঘটনাটিকে মাত্র একদিনের একটি যুদ্ধ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করে বলেন যে এরপর থেকে যুক্তরাষ্ট্র সেখান থেকে বিপুল পরিমাণ তেল পেয়েছে। প্রেসিডেন্টের এই সফর যেমন বিক্ষোভকারীদের তেমনি তার সমর্থকদের উজ্জীবিত করেছিল। আর শুক্রবার ভোর 3টা থেকেই টিকিটধারী দর্শকরা লাইনে দাঁড়াতে শুরু করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শোনার জন্য। আবার অপরদিকে বিক্ষোভকারীরাও প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের আগে স্লোগান দিয়েছেন, যেমন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতেই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বিকাল 5টার দিকে নিউ ইয়র্ক ত্যাগ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীদের ছেড়ে দেওয়ার ঘটনা টানা 15 মাস ধরে শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশেষ করে সাউদার্ন বর্ডারের কথা তিনি উল্লেখ করেছেন যদিও, এবং একই সময়ে তাদের আটকের হার 95% কমে গিয়েছে। তিনি এই পরিসংখ্যানকে সীমান্ত নিয়ন্ত্রণে তার নিজের প্রশাসনের কঠোর পদক্ষেপের প্রমাণ হিসেবেও তুলে ধরেছেন। আজকে ইমিগ্রেশন সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অবহিত করছি। এটি শুধুমাত্রই তথ্য, এতে কোনো ইমিগ্রেশন পরামর্শ নয়। যদিও যুক্তরাষ্ট্র ত্যাগ করলে গ্রিন কার্ডের এই আবেদনকারীদের উপর 10 বছরের জন্য পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞা, রি এন্ট্রি ব্যান আরোপিত হতে পারে। গত বৃহস্পতিবার ঘোষিত একটি নতুন আদেশের ফলে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অভিবাসীর পথ এখন আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আওতাধীন প্রশাসনিক আপিল কর্তৃপক্ষ বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস এই মর্মে রায় দিয়েছে যে অ্যাডভান্স প্যারোল নিয়ে দেশের বাইরে ভ্রমণকারী অভিবাসীদের ক্ষেত্রে 3 বা 10 বছরের জন্য অবৈধ অবস্থানের নিষেধাজ্ঞা, যেটাকে আনলফুল প্রেজেন্স বলা হয়ে থাকে, সেই বার প্রযোজ্য হতে পারে যদি দেশ ছাড়ার আগে তাদের অবৈধ অবস্থানের মেয়াদ 180 দিনের বেশি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি যুক্তরাষ্ট্র থেকে সাময়িকভাবে বের হওয়ার জন্য অ্যাডভান্স প্যারোল গ্রহণ করে থাকেন এবং যুক্তরাষ্ট্রে 180 দিনের বেশি অবৈধভাবে অবস্থান করে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্রে সেই অ্যাডভান্স প্যারোল নিয়ে ফিরে আসতে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, আপনাকে প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে। বিআইএ বোর্ড অফ ইমিগ্রেশন একটি নতুন নিষেধাজ্ঞা নির্দেশনার ফলে 180 দিনের বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের জন্য অ্যাডভান্স প্যারোলের আওতায় ভ্রমণ করা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, কারণ এর ফলে পুনরায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আসতে পারে এবং সেটি তাদের গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতাকেও প্রভাবিত করতে পারে। অভিবাসন বিষয়ক আইনি প্রতিষ্ঠান প্রাগম্যানের তথ্য অনুযায়ী 1990-এর দশকের শেষের দিকে প্রণীত এই আইন অনুযায়ী অবৈধভাবে যুক্তরাষ্ট্র অবস্থানের পর কোন বিদেশি নাগরিক দেশ ত্যাগ করলে তাদের পুনরায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা কার্যকর হয়। এটি অবশ্য প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় এই আইনটি পাশ করা হয়েছিল, 3 বছর কিংবা 10 বছরের নিষেধাজ্ঞা। এর মধ্যে 180 দিন থেকে 1 বছর পর্যন্ত অবৈধ অবস্থানের জন্য 3 বছরের এবং 1 বছর বা তার বেশি সময় অবৈধভাবে অবস্থানের জন্য 10 বছরের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এই নিষেধাজ্ঞার সময়কালে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু কিছু আবেদনকারী ব্যতীত ভিসা পাওয়া, পুনরায় প্রবেশ যুক্তরাষ্ট্রে কিংবা স্থায়ী বসবাস অর্থাৎ গ্রিন কার্ডের জন্য আবেদন বা অভিবাসন মর্যাদা পরিবর্তনের, যেটাকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বলা হয়ে থাকে, অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। মাস্টার অফ ডলকারমেন লারা 29 লং আইল্যান্ড বিয়াস অর্থাৎ ম্যাটার অফ
ডি ক্লারম্যান, লারা 29 and ডিসেম্বর 830 মামলার 13ই আগস্টের সিদ্ধান্তটি 2012 সালের বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের একটি পূর্ববর্তী মামলার মাস্টার অফ আরাব আলী অ্যান্ড ইরাবেলি বা ম্যাটার অফ আরাব আলী অ্যান্ড ইরাবেলির রায়কে উল্টে দিয়েছে। ওই পূর্ববর্তী রায়ে বলা হয়েছিল যে অ্যাডভান্স প্যারোল এর আওতায় বিদেশে ভ্রমণ করলে তার যুক্তরাষ্ট্র ত্যাগ হিসেবে গণ্য হবে না, কিন্তু সেটি এখন পরিবর্তন করে দিচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের সর্বশেষ রায়টি। এর ফলে অবৈধভাবে অবস্থানের কারণে আরোপিত নিষেধাজ্ঞা পুনরায় যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতো না এতদিন, কিন্তু এখন করতে যাচ্ছে। দীর্ঘদিনের একটি সিদ্ধান্তের এই আকস্মিক পরিবর্তনের ফলে যেসব বিদেশি নাগরিক 180 দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থান করেছেন অবৈধভাবে, তারা এখন আর অ্যাডভান্স প্যারোল নিয়ে বিদেশে ভ্রমণ করতে পারবে না, কারণ তা করলে তাদের উপর নিষেধাজ্ঞা ব্যান আরোপিত হবে। অ্যাডভান্স প্যারোল হলো ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস কর্তৃক ইস্যুকৃত একটি বিশেষ ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি, যা নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রের কিছু অনাগরিককে সাময়িকভাবে দেশ ত্যাগ ও বৈধভাবে ফিরে আসার অনুমতি দিয়ে থাকে। এটি গ্রিন কার্ড, স্টেট অফ অ্যাডজাস্টমেন্ট এবং রাজনৈতিক আশ্রয়ের মতো স্থায়ী অভিবাসন মর্যাদার জন্য করা আবেদনগুলোকে বিদেশে ভ্রমণের কারণে পরিত্যক্ত হিসাবে গণ্য হওয়া, অর্থাৎ অ্যাবান্ডন হিসাবে গণ্য হওয়া থেকে রক্ষা করে থাকে। বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস জানিয়েছে যে এই বড় পরিবর্তনটি কেবল ভবিষ্যৎ প্রভাব সহ প্রসপেক্টিভলি কার্যকর হবে। এর অর্থ হলো এই রায়টি কেবল সিদ্ধান্তের তারিখের পরে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে কার্যকর হবে, প্রযোজ্যের আগে নয়। কারণ বিদেশি নাগরিক এবং আইনি পেশাজীবীরা দীর্ঘকাল ধরে আগের নিয়মটির উপরে নির্ভর করে আসছিলেন। এখন থেকে অ্যাডভান্স প্যারোল নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরের ভ্রমণকে ড্যাশ ট্যাগ হিসেবে অর্থাৎ ডিপার্চার হিসেবে গণ্য করা হবে। ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু নাগরিকদের জন্য এই বিপত্তিটি দেখা দিয়েছে। এই কঠোর নীতির আওতায় এমনকি যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ অভিবাসীরাও লক্ষ্যবস্তু হয়ে রয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ফলে ট্রাম্প প্রশাসন হাইতি ও সুদানের নাগরিকদের জন্য বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা টিপিএস বাতিল করারও সুযোগ পেয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, মুসলিমদের শিকারের পারমিট চেয়ে মিশিগানের জনপ্রতিনিধিদের পোস্টে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মিশিগানের প্লেইনফিল্ড টাউনশিপের একজন নির্বাচিত ট্রাস্টির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট শেয়ার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পোস্টটিতে মুসলিমদের বিরুদ্ধে হান্টিং পারমিট ব্যবহারের কথা বলা হয়। তবে ট্রাস্টি বব রমিঙ্গা দাবি করেছেন তিনি ওই পোস্ট শেয়ার করেনি এবং তার নাম ব্যবহার করে পোস্টটি ছড়ানো হয়ে থাকতে পারে। ফক্স 17 জানিয়েছে যে বব রোহিঙ্গার নামে থাকা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পোস্টটির ভাষ্য ইসলাম বিদ্বেষী এবং মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিত বহন করে সমালোচনা উঠে। রোহিঙ্গা ফক্স 17 বলেছেন পোস্টটি সম্পর্কে যোগাযোগ করা গেছে, তিনি কিছুই জানতো না। তার দাবি কেউ তার নাম ব্যবহার করে পোস্টটি তৈরি বা সম্পাদনা করে থাকতে পারে। সাংবাদিক তাকে পোস্টটি সরাসরি দেখালে রোহিঙ্গা সেটিকে অত্যন্ত অনুপযুক্ত ও নিষ্ঠুর বলেও মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন এই ধরনের বক্তব্য তিনি নিজে কখনো প্রকাশ করতেন না। ঘটনার সামনে আসার পর প্লেনফিল্ড চার্টার টাউনশিপ বোর্ডও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে। বোর্ড বলেছে টাউনশিপের দায়িত্ব পুরো কমিটির সম্মান ও সততার সঙ্গে সেবা দেওয়া। কোনো নির্বাচিত কর্মকর্তা এমন মন্তব্য করলে যা টাউনশিপের নীতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটি ওই ব্যক্তির নিজস্ব বক্তব্য হিসাবে বিবেচিত হবে, টাউনশিপ বা পুরো বোর্ডের অবস্থান হিসেবে নয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে সারা বছর ধরে বাইরে বসে খাবার আউটডোর ডাইনিং যেটা সেটি পুনরায় চালু হতে যাচ্ছে। সিটি কাউন্সিল 37-5 পক্ষে 37 বিপক্ষে 5 ভোটে এমন একটি বিলের প্যাকেজ অনুমোদন করেছে, যার ফলে রেস্টুরেন্ট গুলো সেই কোভিড কালীন সময় যেটি আমরা দেখেছি রাস্তার উপর নির্মিত ডাইনিং এর কাঠামো সারা বছর ধরে বহাল রাখতে পারবে। তবে এই বিলে কিছু বিধিমালা মেনে চলতে হবে তাদের। এই আইনের আওতায় রেস্তোরাঁগুলি শীতের মাসগুলোর জন্য তাদের বাইরে বসার জায়গাগুলোকে শীত উপযোগী করে তোলারও অনুমতি পাবে। শেষ করছি, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী দেশ সিঙ্গাপুর জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা হিসাবে 24 লাখ প্রাপ্ত বয়স্ক সিঙ্গাপুরের নাগরিককে $470 পর্যন্ত নগদ অর্থ প্রদান করবে বলে জানিয়েছে।
মাথাপিছু জিডিপির ভিত্তিতে 2025 সালে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ হিসেবে বিবেচিত সিঙ্গাপুর জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা করার জন্য 24 লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিককে সিঙ্গাপুরের 400 থেকে 600 সিঙ্গাপুরি ডলার নগদ অর্থ প্রদান করবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাজমুল হাসান। সো কয়েকটা জিনিস জানতে চাই একটু। মিজান ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি কি আমার অভিনন্দন গ্রহণ করেছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে আপনাকে কি আমি অভিনন্দন জানিয়েছি আজকে জয়েন করেছেন যেই জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু ইয়োকে জানতে চাই, আমাদের নাজমুল হাসান যেটা বললেন সিঙ্গাপুরের বিষয়ে। তো সিঙ্গাপুরে তো বাংলাদেশি প্রচুর দুর্নীতিবাজ সহ কিছু ব্যবসায়ী আছেন ওখানে। সো হাউ দে আর স্টেইং দেয়ার? এখানে কি গ্রিন কার্ড পাওয়া যায় নাকি, পাওয়া যায় সিঙ্গাপুরে? তারা সিঙ্গাপুরে তো অবৈধভাবে থাকার সুযোগ নাই, অর্থাৎ তারা নিশ্চয়ই তো ওরা সেখানে থাকে কিভাবে? বৈধভাবে আছে। বড় সেটা বড় বৈধতা গ্রুপের তাদের- মালিকরা, তারপরে এরা তাদের immigration হাজার হাজার আইনের- কোটি টাকা পাচার না, করে আইন এখানে আছে। না, আমরা যে সমস্ত কথা বলি, একটা দেশের আইন তো আছে। সে হ্যাঁ। আইনের আওতায় যদি কেউ সেই দেশের নাগরিকত্ব অর্জন করে, সে সেখানে করেছে। বাট সিঙ্গাপুরে নাগরিকত্বের কোন সুযোগ আছে কিনা আমি জানতে চাচ্ছি। অবশ্যই আছে। অলরাইট, ওকে। এন্ড দেন সেকেন্ড কোয়েশ্চন, মিজান ভাই এবং নাজমুল হাসান আছেন, যে এই যে যুক্তরাষ্ট্র যে ইমিগ্রেশনের যে এত কড়াকড়ি আরোপ করছে, রাইট? সো এটাকে বলা হয় কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। আজকে যেভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এতে লাভ কার আর ক্ষতিকার? মিজান ভাই, আপনার কাছ থেকে শুরু করি। এই লাভটা কার, ক্ষতিটা কার? আমেরিকায় যে মানুষ আসা বন্ধ হয়ে যায়, ট্যুরিজম বন্ধ হয়ে যায়, ইমিগ্রেন্ট ওয়ার্কার বন্ধ হয়ে যায়, অভিবাসী যারা আপনার ব্রেন ড্রেন যেটাকে বলা হচ্ছে, সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ আপনার ব্রিলিয়ান্ট আমেরিকা আসতো, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কারা আমেরিকা, হাউ দি আমেরিকা উইল সার্ভাইভ অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড? এটা খুব বিশেষ করে যে ধরনের প্রশ্ন উত্তর আমি দেই ওরকম না, এটা মোর একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল টপিক। আমি এর মধ্যে যেতে চাচ্ছি না আর কি। আচ্ছা, আমি নাজমুল ভাইকে প্রশ্ন, নাজমুল ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ দিস ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট? এবং আজকে আপনি আগে যে রিপোর্টগুলো পড়লেন, এই প্রত্যেকটা রিপোর্টই হচ্ছে ইমিগ্রেশন রেস্ট্রিকশন আরোপ করা। সো এটা যদি করা হয়, তাহলে আলটিমেটলি হু উইল বি বেনিফিটেড? আমেরিকা উইল বি বেনিফিটেড? না, এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি, সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি, যে একটা দেশ, একটা আইন থাকে কোনো প্রত্যেক দেশে, সেই আইনটা বাস্তবায়ন হওয়ার দরকার। সেই আইনের বাস্তবায়ন করতে গিয়ে যদি কড়াকড়ি আরোপ করা হয়, সেটা রেসপেক্টিভ গভর্নমেন্টের উপর নির্ভর করে। কেউ আইন কার্যকর করার ব্যাপারে অতটা কঠোর অবস্থান গ্রহণ করে না, কেউ কঠোর অবস্থান গ্রহণ করে। একসময় জার্মানি খুব উদার ছিল, ইউরোপের অনেকগুলো দেশ ইমিগ্রেন্টদের ব্যাপারে উদার ছিল, এখন সেই অবস্থা নাই। অতএব অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সিস্টেম অ্যাবিউজ, লয়ের অ্যাবিউজের কারণেও অনেক সময় কঠোর অবস্থান গ্রহণ করা হয়। বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার সেটি গ্রহণ করে থাকে। এখানে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যে সিস্টেম অ্যাবিউজটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন আর এরা যারা আইন প্রয়োগ করতে গিয়ে আইনের যে আইনটা যেভাবে লেখা হয়, সে ইন্টারপ্রিটেশনটাকে, যেমন ধরেন টিপিএস এর আইনটা, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল হাইসিয়ানদের টিপিএস বাতিল করার বিষয়টি, এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বিচার ব্যবস্থা, বিচার সিস্টেম থেকে বলা হচ্ছে যে টিপিএস বাতিল করা যেতে পারে। অতএব আগের কোন সুপ্রিম কোর্টের এই আইনটি উঠে, এই মামলাটি যায়নি। অতএব এই বিষয়টা আমাদের দেখতে হবে যে একটা দেশ তাদের দেশের যে আইন আছে, ট্রাম্প প্রশাসন কিন্তু কোনো আইন তৈরি করছে না নতুন করে, তারা আইনগুলোকে একটু টাইট করছে। এই টাইট করতে গিয়েই এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে। তবে অবশ্যই আইন প্রয়োগের ক্ষেত্রে অ্যাবিউজ হচ্ছে, হিউম্যান রাইটস এর অ্যাবিউজ হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, সেটাও সত্যি, অবশ্যই সত্যি। কিন্তু এট দি সেম টাইম একটা সিস্টেমকে কার্যকর করতে গেলে আইনের যে প্রয়োগটা আছে, সেটিও তো বাস্তবায়ন করতে হবে। এখন যুক্তরাষ্ট্র ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, কিন্তু ইমিগ্রেশন সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য কিছু আইন তো এই দেশে
বিভিন্ন মানে অনেক বছর ধরে কার্যকর আছে। সে আইন এক এক প্রশাসনের সময় এক একভাবে কার্যকর হয়। আপনার ট্রাম্প প্রশাসনের সময় সেটা কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। তবে আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় যে এর ক্ষেত্রে ইয়েস অফকোর্স কিছু শ্রম সংকট দেখা দিবে, শ্রমিক সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। এবং এই শ্রমিক সংকটগুলো কিভাবে আসতো? কারণ চিপ লেবার, যারা যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে কাজ করার সুযোগ পেত না কিংবা বৈধভাবে কাজ করার অনুমতি ছিল না, তারা চিপ লেবার প্রোভাইড করতো যুক্তরাষ্ট্রের ইকোনমিতে। সেইটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, অনেকটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন এসেছে, অনেকে কাজের লোক পাওয়া যাচ্ছে না। তবে এইটাকে গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার, দেখার ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। জনাব মীর মিজানুর রহমান অ্যাটর্নি এট ল, আপনার কাছে যাই যে আপনি জানেন যে যেটা একটু আগে আলোচনা হচ্ছে যে অ্যাবিউজ করা হয় যে অনেক আইনের, এবং ফাঁকফুকর এবং চুরিচামারিও করা হয়। সো এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এই যে আপনার ফ্রড ম্যারেজ, তারপরে ফ্রড বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইমিগ্রেশনের সুবিধা আপনার নেওয়া, এবং এটা আলটিমেটলি ধরা পড়লে পরে দেখা যায় যে অনেকেরই শাস্তি হয়। সো এক্ষেত্রে এই যে ফ্রড, ইমিগ্রেশনের ফ্রডে যারা ইনভলভ হয়, স্ক্যাম যারা ইনভলভ, এটা কি যারা সুবিধা নিল তারাই ক্ষতিগ্রস্ত হবে, না যারা দিল এই 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 পয়সার বিনিময়ে যারা এই ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে, দুই পক্ষেরই আপনার শাস্তি হবে বা দুই পক্ষই দোষী? আপনার কথার মধ্যেই ওই প্রশ্নের উত্তরগুলো আছে, কারণ যে ধরনের কথা সিনারিও আপনি বললেন ওটা বাই ইটসেলফ একটা অপরাধ, সুতরাং ওটা তো একটা শাস্তির ব্যবস্থা আছেই। এবং বেশ কিছুদিন আগে যে জিনিসটা ছিল না, এই ধরনের কারণে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড হলে সেটা যদি বিয়ের দিন থেকে 2 বছরের মধ্যে গ্রিন কার্ডটা পাওয়া যায়, তাহলে সেই গ্রিন কার্ড 2 বছরের জন্য কন্ডিশনাল গ্রিন কার্ড হিসেবে দেয়া হয়। তো এবং গ্রিন কার্ড পাওয়ার 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষে হয়ে যাওয়ার আগে জয়েন্টলি আবার একটা পিটিশন করতে হয়, যেটা নন ইমিগ্রেন্ট ইউনিটে অ্যাডজুডিকেশন করা হয় গ্রিন কার্ডটা রিমুভ, কন্ডিশনগুলো রিমুভ করার জন্য। সুতরাং এটা হয়েছে এরকমের যে প্রচুর ফ্রড হচ্ছে, এমন না যে এটা শুধু এখন নতুন কিছু, এটা আগে থেকেই হয়ে আসছে। এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এ ধরনের একটা ব্যবস্থা এখন আছে। যে ব্যাপারটা আমি বললাম যে কন্ডিশন গ্রিন কার্ড, যদি খুব দ্রুত গ্রিন কার্ডটা হয়ে যায়, সাধারণত যদি পিটিশনার যদি সিটিজেন থাকেন এটা বিশেষ করে সম্ভব হয়, আর যে খুব দ্রুত গ্রিন কার্ডটা হয়ে যায়। তো ফলে এই ব্যাপারটার একটা রিস্ক থেকেই যায়। তো শাস্তি হিসাবে যেটা বলবো, 5 বছর পর্যন্ত জেল হতে পারে আর $500,000 পর্যন্ত ফাইন হতে পারে। তো এবং এটা দুই পক্ষেরই, আপনি যেটা বললেন যে যারা এগুলোর সাথে জড়িত সবাই এখানে। আর একটা কিছু যেটা করা হয়, প্রায়ই একটা চেষ্টা করা হয় যে একটা গ্রুপকে ধরার জন্য যারা এই ধরনের বিজনেসের সাথে জড়িত। একটা তো হচ্ছে যিনি আবার যারা স্বামী স্ত্রী হন তাদের নিজস্ব একটা ব্যাপার থাকে, আরেকটা ব্যাপার থাকে যে কিছু কিছু গ্রুপ এ ধরনের কিছু করে, যেমন এটা শুধু বিয়ের ব্যাপার না, আরো একটা ব্যাপারও একটা হয়। সেদিন দেখলাম একজন বাঙালি ভদ্রমহিলা ওই যে টিভিতে, যে ফেসবুকে যেমন রিল বিভিন্ন আছে, সেখানে বলছেন কোন একজন সম্পর্কে, উনি সিটিজেন, উনি দেশে গিয়ে ক্ষেত্র বিশেষে ইভেন $100,000 নাকি উনি ইনকাম করেন, কাউকে এখানে ফিয়ান্সে ভিসা নিয়ে এসে ছেড়ে দিলেন। মানে অ্যাকচুয়ালি বিয়ে করেননি কিন্তু ফিয়ান্সে ভিসা নিয়ে আসলেন। তো এরকম করে এক ভদ্রমহিলা উনি বললেন একজন সম্পর্কে। তো ওগুলো তো সত্য মিথ্যা সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে এটা শুধুমাত্র যে বিয়ের ব্যাপার হচ্ছে তা না, অন্যান্য বিষয়েও এরকম হতে পারে। এমনকি আরো একটা আছে, ধরেন আপনি অ্যাসাইলাম সিক করলেন, অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার একদিন আগেও যদি আপনার বিয়েটা থাকে, তাহলে ওনারও ইভেন ওনার যদি ডিপোর্টেশন অর্ডারও থাকে, তাহলে ওনার ওই অ্যাসাইলামটা হয়ে যায়। এবং অ্যাসাইলাম হয়ে গেলে তারপরে ওই মোশন করে আমরা ওই টার্মিনেশনের ব্যবস্থা করি তার যে ডিপোর্টেশন অর্ডারটা। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম বিভিন্ন ভাবে, শুধুমাত্র বিয়ের ভিত্তিতে না, অন্যান্য ভাবেও
আপনার বিভিন্ন ইমিগ্রেশন বেনিফিট নেয়ার একটা থাকে। তো যখন দেখে যে অমুক যাদের কাছে তার কেস, উনি ভাবছেন যে ওনার কেসটা খুব ভালো অবস্থায় আছেন, তখন এটা ওই বিভিন্ন জনের দেখে টেকে এরকম অনেক দেশের লোক আছে, তারা ইভেন যাদের নাম কি, গভর্নমেন্ট লয়ারের নাম কি, এটা আবার তাদের দেশে পাঠিয়ে ওই ব্যাপারে আবার দোয়া টোয়া করায়, মানে দোয়া বা বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ধরনের দোয়া বিষয় অনুষ্ঠান থাকে। আয়োজন করে আর কি। যাই হোক, হ্যাঁ, তারা দেখে যে জাজের নাম কি, আমাদের থেকে তারা দেখি ভালো জানে যে কোন জাজ কেমন, তার পার্সেন্টেজ কেমন ইত্যাদি এগুলা। যাক, তো ফলে এই ইমিগ্রেশন বেনিফিটের জন্য এই ধরনের বিভিন্ন রকমের প্রতারণার একটা মানে বিষয়, এটা বহু আগে থেকেই হয়ে আসছে। হ্যাঁ, এবং এটা শাস্তির ব্যবস্থাও আছে, এবং অনেক সময় দেখা যায় যে ওনারা মোটামুটি কিছু টার্গেট করেন। হ্যাঁ, যেমন আরো একটা ব্যাপার আছে, আরেকটা বিশেষ ব্যাপারে খুব ফ্রড হয়, এটাকে গোল্ড টিকেট বলা হয়। যেমন ওই যে সেলফ পিটিশন, আপনি কারোর সাথে বিয়ে হলো, উনি অ্যাপ্লাই যদি নাও করে আপনার জন্য, হ্যাঁ, আপনি একটা পরিবেশের কথা বললেন যেখানে যে আপনি অ্যাবিউজড হচ্ছেন। অ্যাবিউজ মানেই যে আপনার জেল জরিমানা থাকতে হবে, কনভিকশন থাকতে হবে, কি হাতে কাটা দাগ, পায়ে কাটা দাগ থাকতে হবে, তা না, ক্রুয়েলটি আর কি। আর এটার একটা বড় সুবিধাটা হচ্ছে, যেমন অন্য যে কোনো ভাবে এখানে গ্রিন কার্ড করার জন্য আপনাকে রেগুলার ভাবে এন্ট্রি করতে হয়, যেমন আপনি B2 ভিসায় আসছেন, H1 ভিসায় আসছেন, অ্যাডমিটেড হয়ে আসছেন, বা পেরোলড ইন হয়ে আসছেন পেরোলি হিসাবে। কিন্তু এছাড়া হলে আপনি এখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন না, এক্সেপশন ছাড়া, যেটা একসময় 245I এ ব্যাপারটা ছিল। কিন্তু এই যে সেলফ পিটিশন, এটা মানে ওই মানে যিনি পিটিশনার যে স্পাউস থাকে উনি জানবেনও না, এবং এটা না জানার ব্যাপারে অফিসারকে আইনগতভাবে সাবধান করা আছে, এবং তার ফাইন হইতে পারে, চাকরি যেতে পারে, জেল জরিমানা হতে পারে যদি উনি ওই সো কল্ড অ্যাবিউজার স্পাউসকে জানান বা ওনার থেকে কোনো ইনপুট নিতে চান। তো এইভাবে করে বিভিন্নভাবে, শুধুমাত্র যে বিয়ে তা না, বিভিন্নভাবে ফ্রডের ব্যবস্থা আছে। তো তখন আবার এখানে আরেকটা কাজ করে, এগুলো ফাইল করে ধরেন আপনার একটা ওই অ্যাডভান্স পেরোল নেওয়ার একটা ব্যবস্থা করা যায়। হ্যাঁ, করে যদি আপনি ফেরত আসেন, তাহলে যদি আপনি আগে EWI বলে, এন্ট্রি উইদাউট ইন্সপেকশনও ভেতরে আসেন, কিন্তু এই যে এটা করার মাধ্যমে আপনি পেরোলই হয়ে গেলেন, তখন আপনার আবার যে কোনোভাবে করে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন। তো এইভাবে করে বিভিন্ন ধরনের ফ্রড আছে, করা যায়, শুধুমাত্র বিয়ে না, কিন্তু এই জাতীয় ব্যাপারগুলো আছে, এবং এগুলোর শাস্তি আছে। হ্যাঁ, তখন এর জন্য প্রচুর লয়ারের লাইসেন্স চলে যায়, জেল জরিমানা তো হয়। তো এই যে এই সমস্ত ব্যাপারগুলো এগুলো আছে, এবং এগুলোর জন্য শুধুমাত্র যে অন্যান্য সকল অন্যান্যরা জড়িত তা না, লয়াররা নিজেরা জড়িত, এরকমও ঘটনা আছে, এবং তাদের লাইসেন্স যাচ্ছে ইত্যাদি বিভিন্ন রকমের ঘটনা। সুতরাং লয়ার হলেই সে ভালো হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, মানে আমাদের মধ্যে এরকম বহু লোক আছে। তো সৌভাগ্যক্রমে আমি শুধু একজন বাংলাদেশির কথা জানি, DMV এরিয়াতে, ওই যে DC, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া বিলে যে DMV বলে, ওখানে একজন লোক জেল টেট খাটেন, লাইসেন্স চলে গেল। কিন্তু আবার দেখি যে মোটামুটি কোন দেশের চিফ জাস্টিসের সাথেও তার ছবি, প্রাইম মিনিস্টারের সাথে ছবি, ওগুলো আছে, তো গেল। কিন্তু কথাটা হচ্ছে মানে ওই এই ধরনের একজনই আমি জানি যার এরকমের বিপজ্জনক অবস্থা হয়েছিল। এছাড়া বাঙালি মোটামুটি ভদ্রলোকের অবস্থা, তেমন কোনো মানে দোষ টোষ আমি আর কথা শুনি নাই, এই ধরনের অবস্থা বা কনভিকশন হয়েছে এটা আমি শুনি নাই। এই হচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ সো আর মাচ। এগুলা একটা প্রশ্ন করতে চাই, জি পারেন, প্লিজ। বিকজ এই ধরনের লাইসেন্স চলে গেল, যদি প্রাইম মিনিস্টারের সাথে ছবি তোলার সুযোগ থাকে, ওই দেশের চিফ জাস্টিসের সাথে ছবি তোলার সুযোগ থাকে, তাহলে মানুষ কেন করবে না? হ্যাঁ, দেখেন যে এগুলো করেও পার পাওয়া যায়, তার কারণে এগুলা করতে থাকবে, একটু উৎসাহিত হবে। তো এই হচ্ছে ঘটনা চলতেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। কনভিকশন হওয়ার পরেও প্রাইম মিনিস্টারের সাথে ছবি, চিফ জাস্টিসের না সাথে না, ছবি। আপনারা যে এই যে অভিবাসী বান্ধব যারা আপনারা এখানে বসে মানে সব এই অভিবাসনের নামে আমরা যে প্রতারণা করি, আমরা যে অ্যাবিউজ করি যে সিস্টেম গুলাকে, আমাদের যতগুলা অ্যাসাইলাম কেস আছে, এই কেসগুলা কতগুলা আপনার অথেন্টিক। আজকে আপনি আমেরিকায় আসছেন গত
15 বছরে শেখ হাসিনার সাথে এসে কইলেন যে আওয়ামী লীগ আমাদের দেশে থাকতে দেয় নাই। এখন কি আওয়ামী লীগ ক্ষমতায় আছে? তাইলে চলে যান, এখন দেশের অবস্থা তো ভালো হয়েছে। তারপরে এইগুলো স্টোরি নামে আমরা লোকজন ইমিগ্রেশনের যারা সুবিধা নিতে চাই তারা অ্যাবিউজ করি। অনেক আইনজীবী আছে, এই যে ওই আলমগীর না কি নাম, ওই যে ওনারা তো আর ওই যে আমাদের মিজান ভাই, ওনারা ভদ্রলোক, একজন আরেকজনের নাম বলেন না। নাম বললেন না কেন? ওই লোক আলমগীর এবারে এটা চোর বাটপার, এর মানুষের কাছ থেকে টাকা পয়সা প্রতারণা করে নিছে। তো এটা বললে কি আপনাদের সমস্যা হয়? এই লোক এটা এখন ঠিকই বলেছেন, এটা তাহের ভাইয়ের অনুষ্ঠানের ডিসেন্সি রাখার জন্য তো আমি নামটা বলি না, কিন্তু কনভিক্টেড হলে নাম বলা যায়, কনভিক্টেড হলে নাম বলা যায়। আপনি ঠিকই বলেছেন। এটা অপরাধী, না, উনি অপরাধী কিন্তু বলা। এখনো, আমি ইব্রাহিম চৌধুরী, উনি কিন্তু এখনো অ্যাটর্নি আলমগীর নামে পরিচিত। উনাকে অ্যাটর্নি ছাড়া কেউ কথা বলে না। পরিচিত এবং আমিও তো ইব্রাহিম। এবং আরেকটা কথা বলি, উনি কনভিক্টেড হওয়ার পরও ফোবানার চেয়ারম্যান হয়েছেন কিন্তু। এখন আমিও তো ইব্রাহিম চৌধুরী নামে পরিচিত। আল্লাহর আমার তো দেশে একটা মুখী বিশ্রাম নাই। তো এখন এটা বললে হবে নাকি যে মানে এটা কনভিক্টেড লোক আমাদের কমিউনিটির, এবং আপনার আইনজীবী হয়ে মানুষ তার শেষ আশ্রয় আইনের আশ্রয় নেন। যখন আমি একটা খারাপ কাজ করি এটা একটা দোষ, কিন্তু যখন অ্যাটর্নি মিজান একটা খারাপ কাজ করেন, আইনের লোক, তার কাছে মানুষ আশ্রয়ের জন্য যায়। আপনি দুই দিকে, একটা হচ্ছে আমেরিকার আইনকে আপনি শ্রদ্ধা করতেছেন, প্রতারণা করতেছেন, আরেকটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছেন। এই ধরনের মানুষ তো এই কমিউনিটি এক্সকিউজ পেতে পারে না। আমি মনে করি আমাদেরও যারা আজকে এই মিজান ভাই হোক আর যারা আমাদের অনুষ্ঠান শুনতেছেন, আমাদের মানুষের সাথে প্রতারণা করবেন, আমাদের মানুষের সাথে আপনি প্রতারণা করবেন, আপনারা তো মাপ দেওয়া হবে না ভাই। আজকে হোক কালকে হোক আপনি আমাদের চোখে ধরা পড়বেন। এবং বিকজ আমি আপনাদের ছত্রছায়ায় বড় হয়েছি এখানে। আমার এইখানে সেই 93 থেকে বহু মানুষের সহানুভূতি এবং বিভিন্ন সাপোর্টে, হয়তো টাকা পয়সার ব্যাপার না, কিন্তু মানসিক সাপোর্টে এইখানে বহু মিডিয়ার কর্মী সাথে আমার একবার ভাই ভাই সম্পর্ক, ওইভাবে করে আমরা এখানে বড় হয়েছি। আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। এই কারণে এখনো আপনাদের দোয়ায় এই 27 বছরের প্র্যাকটিস আমার, আজ পর্যন্ত আমার নামে কোনো মোটামুটি করে মানে অবস্থাটা এখনো খারাপ না আর কি। হ্যাঁ, এই হলো কথা। খারাপ না, সোজা কথা, কোনো কমপ্লেন নাই আর কি। তো এগুলোর পিছনে পরিবেশের একটা ব্যাপার থাকে। আমি জানি না যে যেই ভদ্রলোকের কথা বললেন উনি কোন পরিবেশে ছিলেন, কিন্তু আমি মোটামুটি এখানে আপনাদের সাথে যে মিশেছি, তাহের ভাইকে তো আমি 93 থেকে চিনি। আমাদের এখানে সিনিয়র সাংবাদিক ভাই আছেন। একবার তো উনি খুবই কষ্ট পেলেন এক দাওয়াতে, মানে একজন বলেই ফেললেন যে আজকাল এত পত্রিকা হয়েছে, নামও মনে থাকে না। হ্যাঁ, ওই যে সেই কুইন্স ব্রিজের নিচে। যে তাই শব্দের কথা কইেন না মিজান ভাই, মানে আপনারা তাহের ভাই না, খুব মনে কষ্ট পেয়েছে। ইমিগ্রেন্ট হইলে ওনারা কাইন্দা দেন যে ওনারা আসেন, আমরা এদের সীমান্ত কইলা দেন। কিন্তু ভাই আপনি অন্যদিকে গান গাইতেছেন, আমি তো বুঝতে পারলাম। প্যানেলে আরো অনেক লোক আছেন, আমরা মানে তাহলে এই ব্যাপারটা এই করি। আপনি ইমিগ্রেন্টই আসছেন, আপনি অন্যায় করবেন, আপনি অ্যাবিউজ করবেন, আপনি সিস্টেমকে অ্যাবিউজ করে আপনি যে সুরে গান গাচ্ছে শাহ আব্দুল করিমের সুরে গান গান, এখন আপনি শুরু করে শাহ আব্দুল করিম থেকে চলে গেছেন আব্দুল আলিমের সুরে চলে গেছেন, এক সুরের মধ্যে থাকেন। আপনার তো সুরে লিখে আপনি সুযোগ পেলেই ওই ট্রাম্পের পিছন দিকে দৌড় মারেন। আপনি এটা বন্ধ করেন। আমি ট্রাম্পের কথা বলি নাই, আপনারা সিস্টেমকে অ্যাবিউজ করবেন, বিএন নামে অ্যাবিউজ করবেন। আপনি এতক্ষণ গান গাইলেন শাহ আব্দুল করিমের, হঠাৎ করে আপনি সুযোগ পেয়ে এখন চলে গেছেন আপনি জনস্ত্রী বন্যার সুরে গান গাইতে ছোট করে দিচ্ছেন। না, আমি একটা কথা বলি এখানে কনভিকশনের ব্যাপারে, যেটা মিজান ভাই উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে সব সিস্টেমেই অ্যাবিউজ হয়। লয়ারদের গ্রিড, লোভ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। লোভের বশবর্তী মানুষ সাধারণত এই অপকর্মগুলোতে লিপ্ত হয়। তবে আমাদের কমিটির যেটা আমি দেখেছি দীর্ঘ প্রবাস জীবনে, যে একজন কনভিক্টেড আসামিও কনভিকশনের পরে সমাজে খুব দ্রুত প্রতিষ্ঠিত হয়ে যেতে পারেন, সমাজের একেবারে শিখরে বসে যেতে পারেন। সমাজের মানে তিনি যে একজন অপরাধী ছিলেন, তিনি যে দোষ করেছেন, অপরাধ করেছেন, সেটাকে খুব একটা আমলে নাও হয় না পরবর্তীতে। আর সব টাকা দিয়ে গণনা করা হয়। আপনি মনে করেন যে কারণ আমাদের যে অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, ওনারা এই অবস্থার সুযোগ করে দেন। আমি জানি না টাকার জন্য না অন্য কিছুর জন্য, তো এটার জন্য তো অন্যদের একটা ভূমিকা নিশ্চয়ই আছে, নাহলে কিভাবে করে এই ধরনের লোকজন এই ধরনের সিচুয়েশনে যায়।
না হুম, এটা ওই যে ঠিক যে আছে ধরনের এই যে এই নাজমুল ভাই যেটা বলেছেন শুনেন, আমরা অনেক সময় সর্বংশ আমরা মনে করি আমাদের লোক তো আশেপাশে বসে, কিন্তু আলটিমেটলি এই সমস্ত চোর বাটপাট যারা, এদেরকে সমাজ কখনো গ্রহণ করে না। ওই আশেপাশে বসে দেখা যায় যে আমাদের সামনে একটা মাতবরি করতেছে, কিন্তু মানুষ তাকে আর শ্রদ্ধা করে না। এই লোক সর্বোচ্চ চেষ্টা করে যে আবার রিহেবিলিট হওয়ার জন্য। কিন্তু আপনি নাজমুল ভাই, আপনি কখনোই, আপনার অর্থবিত্ত না থাকতে পারে, আমাদের এগুলো এগুলো তাদের সামনে আমরা ওই লোককে চিনি, এই সমাজ তাকে স্বীকৃতি আর দেয় না। একবার আপনি চোর, একবার আপনি বাটপার, একবার আপনি কনভিক্টেড হয়েছেন, ইট ইজ ওভার। আপনি আর জোর করে এখন আর বাদ প্রসাদার চেষ্টা করেন না। আপনি যে ক্ষতি করছেন এটা আমাদের কমিউনিটিকে অনেক দূর আপনি পিছিয়ে এনেছেন। আপনি আর আপনার কাছে, আপনার প্রতি কোনো ক্ষমা আমার নাই, আমার ব্যক্তিগতভাবে আপনার কোনো অমঙ্গলও চাই না। নিব, সেটা হচ্ছে যে জি। অনেক সময় বলা হয় যার এক কান কাটা থাকে সে রাস্তার সাইড দিয়ে হাঁটে, দুই কান কাটা থাকলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তখন আর শরম টরম থাকে না। ধন্যবাদ। এটা তো ভালো একদম এক কথা এটা- শেষ করে দিয়েছেন মিজান ভাই, এই- এক কথা এটা ভালো কনক্লুশন দিয়ে বলছেন। আপনি চলে গেছেন, শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আরিফ, আপনার কাছে যাই যে ওকে, সো হোয়াট হ্যাপেন অ্যাবাউট দি ইমিগ্রেশনে যারা অসুস্থ হবে বা ইয়ে হবে? ট্রাম্প সাহেব তো ট্রাম্প সাহেবের কাস্টডিতে আপনি জানেন যে পর্যন্ত 3-4 জন মারাই গেলেন, কোনো বিচার হয় নাই। অন্য প্রসঙ্গে আসছি, নাজমুল ভাই এরা আছেন, বাট এটাতে নিউজটা কি? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের গল্পের মধ্যে 1 মিনিটে একটু সময় নিতে চাই। নাজমুল ভাই বলেছেন যে গভর্নর প্রেসিডেন্ট ছিলেন। তো বেসিক্যালি আলমগীর ভাই, আমি তাকে খুব কাছ থেকে ভার্জিনিয়াতে দেখেছি। আমি লক্ষ্য করেছি যে টাকা কথা বলে, মানি টক। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যে এরকম একটা কনভিক্টেড ব্যক্তি গভর্নর প্রেসিডেন্ট সবার মাঝখানে এসে বসে আছে, বক্তব্য দিচ্ছে, আমি খুব কাছ থেকে দেখেছি। তো তখন ওখানে যারা উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তি, অনেক শিক্ষিত ব্যক্তিকেও আমি দেখেছি। তা আমি তখন বললাম যে কেন তাকে এই সম্মানিত অবস্থানে দেওয়া হলো। তখন একটি কথা ছিল যে সে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবে এবারের ফোবানে। যাই হোক, আমি এই বিষয়টি আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি না। আমি এখন যে বিষয়টি কথা বলতে চাচ্ছি যে বেসিক্যালি নিউ জার্সিতে নিউ ইয়র্কে যে ডেলানি হল, সেই ডেলানি হল পরিদর্শনে গিয়েছিলেন 2 জন কংগ্রেসম্যান। একজন হচ্ছেন 2 জন কংগ্রেসম্যান ওখানে ঘুরে আসার পর যে অবস্থাটা দেখেছেন, এই অবস্থাটা দেখার পর একটি বিল উত্থাপন করেছেন। এই বিলটি হচ্ছে ফ্যামিলিজ ডিজার্ভ টু নো অ্যাক্ট, অর্থাৎ যারা ওখানে আছেন, অর্থাৎ আইস ডিটেনশন সেন্টারে যারা আছেন, তাদের শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যু যাই ঘটুক না কেন, তা অবশ্যই পরিবারের জানার অধিকার আছে। সম্প্রতি একটি ঘটনাকে তারা সামনে এনেছেন এবং বলেছেন যে এল সালভাদরের নাগরিক এডউইন লোপেজ মারা যান, এবং মারা যাওয়ার পর সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে যে ওই আইস ডিটেনশন সেন্টার থেকে হাসপাতালে গেছে, হাসপাতালে মারা যাওয়ার পর তার লাশ শনাক্তের জন্য তার পরিবারকে নক করা হয়, যা এসে দেখে যান এটা কি আপনার পরিবারের ব্যক্তি কিনা। তো এটা খুবই অমানবিক বিষয়, কারণ খুব স্বাভাবিকভাবে এখানে আরেকটি বিষয় তারা এই 2 জন কংগ্রেসম্যান স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটা আইস ডিটেনশন সেন্টারে যে সার্বিক রক্ষণাবেক্ষণ গুলো করা হচ্ছে, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আলাদা অর্গানাইজেশন গুলো করছে, অর্থাৎ আইস কিন্তু সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেই। অর্থাৎ আইস ডিটেনশন সেন্টার থাকার ব্যক্তিদের খাদ্য, ঔষধ এবং তাদের যে সুযোগ সুবিধা, অর্থাৎ কাপড় চোপড় থেকে শুরু করে আদার্স যে অ্যাক্টিভিটিস থাকে একটি মানুষের জীবনযাপনের জন্য ডিটেনশন সেন্টারে থাকলেও, সেটা আলাদা অর্গানাইজেশনের মাধ্যমে করা হচ্ছে, যেটা ঠিকাদার প্রতিষ্ঠান তাদেরকে সেই সেবাগুলো দিচ্ছে। তো এই মানে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যে রক্ষণাবেক্ষণের জন্য যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দায়িত্বে আছে, তারাও এই দোষের অপরাধের মধ্যে পড়বে, তাদের এগেনস্টেও যেন মামলা হয়। তো মোটা দাগে যদি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, যে নিউ জার্সি ডিটেনশন সেন্টারে তারা ঘুরে আসার পরই এই বিলটি উত্থাপন করা হয়েছে, যদিও বিলটি ফাইনালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলেই যাবে এবং ধারণা করা হচ্ছে ফাইনালি বিলটি পাস হবে না। এই ছিল এখানকার খবর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। আমি যাই, এখন আমরা আলোচনা করি। হেলালুদ্দিন রানা সাহেব আপনি আছেন এবং ইব্রাহিম সিদ্দিক খোকন আপনি আছেন, যে মিশিগানে যে আপনার সিনেট নির্বাচনে এল সাইদ এবং রিপাবলিকান প্রার্থী হন মুখোমুখি, এবং এইখানে
সব সারা সারা আমেরিকা কেন বিশ্বের অনেক জায়গারই চোখ এখন মিশিগানের সিনেট নির্বাচনের উপর। প্রেসিডেন্ট ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছেন এল সাইদের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের আপনার উপহাস, বিভিন্ন ধরনের বিদ্রুপ তিনি করেই যাচ্ছেন। রানা, বাংলাদেশি কমিউনিটির মুড কি, তারা কি কন্ট্রিবিউশন করছেন এই নির্বাচনে, তাদের অবদান কি? ধন্যবাদ আবু তাহের। তাদের অবদান তো নিঃসন্দেহে, তা বাংলাদেশি সকলেই ভোট দেবেন আল সাইদকে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে মিশিগানে বাংলাদেশিদের ভোট কি পরিমাণ বা কি সংখ্যক, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাকে। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশি কোথায় কি পরিমাণ বাংলাদেশি আছেন সেটার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। আমরা যেটা বলি সেটা হলো যে অনেকটা মানে একটা ধারণা উপর ভিত্তি করে। তো মিশিগান যেহেতু সকলেই বলেন যে এটা দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি কমিউনিটি, তো আমার ধারণা হচ্ছে বাংলাদেশিদের ভোট হয়তো 25 থেকে 30,000 হতে পারে মেট্রো ডেট্রয়েডে। মেট্রো ডেট্রয়েড আমি একটু ধারণা দেই যে এখানকার মানে 3টা কাউন্টি মিলিয়ে হচ্ছে মেট্রো ডেট্রয়েড, ম্যাকম, ওয়েইন এবং গকল্যান্ড। এর মধ্যেই কিন্তু বাংলাদেশিদের প্রায় আপনার 98% বাংলাদেশিদের বসবাস এখানে এই জায়গাগুলোয়। এটা একটা বিরাট এরিয়া, বিশাল এরিয়া। আপনি জানেন যে সবচেয়ে পপুলেটেড এলাকা হচ্ছে ওয়েইন কাউন্টি, যেটার মধ্যে পড়েছে সিটি অফ ডেট্রয়েড। তারপর এই ডেট্রয়েডের ভেতরেই একটা ছোট্ট সিটি আছে যেটা অনেকেই বলেন যে এখানে বাংলাদেশিদের বসবাস, এবং মিশিগান বলতেই তারা মনে করেন হ্যামট্রামিক। এই হ্যামট্রামিকটা হচ্ছে ডেট্রয়েডের পেটের ভেতরে একটা মানে কত 3 স্কয়ার কিলোমিটারের একটা ছোট্ট শহর। এখানে মূলত মানে বাংলাদেশিদের ডাউনটাউন বলা হয় এটাকে। এখানে তারা হেঁটে চলে সবকিছু করতে পারেন, মসজিদে যেতে পারেন, তারপর গ্রোসারি করতে পারেন। মানে বাংলাদেশি সব মার্কেট বা ব্যবসা বাণিজ্যগুলা এই শহরেই, এই ছোট্ট শহরে। এর বাইরে কিন্তু রয়েছে বহু শহর এবং সেখানেও বাংলাদেশিদের বসবাস আছে। তো আমার মনে হয় সব মিলিয়ে আমি যে পরিমাণ বললাম ভোটার বাংলাদেশিদের ঠিক সে পরিমাণেই হবে। এবং কত সংখ্যক বাংলাদেশি বসবাস করেন সেটা নিয়েও দুয়াশা রয়েছে। অনেকে বলছেন মিশিগানে লক্ষাধিক বাংলাদেশির বসবাস, কেউ বলছেন 1 লাখের কাছাকাছি হবে। তো আমার ধারণা যে এত সংখ্যক না হলেও অন্তত আমরা যে এখানে প্রায় 35টা মসজিদ রয়েছে, তারপর গ্রোসারি রয়েছে 150-এরও বেশি, আর নানা ব্যবসা বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে আমার মনে হয় যে 50-60 হাজার বাংলাদেশি তো আছেনই এখানে, নিঃসন্দেহে এটা বলা যায়। আর ভোটের যে ব্যাপারটা, আমাদের মানুষ কিন্তু খুব বেশি সচেতন না। এখানে যে সংখ্যক লোক ভোট দেন ঠিক সমপরিমাণ না হলেও হয়তো কিছু কম হবে, তারা কিন্তু ভোটেই যান না, অনেকেই ভোটে যান না। অনেকেই ভোটের দিন কাজে থাকেন বা কাজ থেকে এসেই যে ভোটটা দেওয়া জরুরি সেটাও তারা তাদের কোনো রুজনামছায় রাখেন না। তো এই অবস্থায় বাংলাদেশিরা অবশ্যই কাজ করছেন এল সাইদের জন্য, এবং এল সাইদ যেহেতু একজন মুসলিম মিশরীয় বংশোদ্ভূত এবং আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই মুসলমান, বাংলাদেশি এখানে যারা আছেন এদের সিংহভাগ মুসলমান। তো তারা অবশ্যই চাইবেন যে এল সাইদ জিতে আসেন, এবং এল সাইদকে একটা ভোট দিতে পেরে আমার মনে হয় তারা সৌভাগ্যবান মনে করবেন। তো এই দৃষ্টিকোণ থেকে তারা নানাভাবে কাজ করছেন, সম্পৃক্ত হচ্ছেন নানাজনের সাথে, নানা মিটিং করছেন কমিউনিটির বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকায়, এবং কেউ কেউ আবার বেশি সম্পৃক্ত যারা, তারা আবার ডোর টু ডোরও যাচ্ছেন এল সাইদের জন্য। তো আমার মনে হয় আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন। তো আপনি যেটা বললেন যে একটু আগে যে রিপাবলিকান এখানে শক্ত প্রার্থী রয়েছেন, তো আমার মনে হয় যে আল সাইদ উতরে আসতে পারবেন যদি সমগ্র শুধু বাঙালি না, মুসলমান যারা রয়েছেন, পাকিস্তানি কমিউনিটি এখানে আছে, এখানে এরাবিয়ান মানে সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি, তো তাদেরও সহযোগিতা আমার মনে হয় তিনি পাবেন, যেটা আমরা প্রাইমারিতে দেখলাম যে খুব নেরো মার্জিনে হলেও তিনি বেরিয়ে এসেছেন, জিতে এসেছেন প্রাইমারি। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক আগামীতে কি হয়। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক, any comment? না, আমার কমেন্ট হচ্ছে যে যে মানে রানা সাহেব যেভাবে বললেন সুন্দর করে কবিতার ভাষায়, বোঝা যাচ্ছে যে ওনারা মানে মানে আল সাইদকে ভোট দিয়ে ওনারা পাশ করে ফেলাইবেন। বাংলাদেশি ওখানে কোনো সিগনিফিকেন্ট নাম্বারই না যারা কোনো একটা প্রভাব ফেলতে পারেন। 1, 2 নম্বর হইলো মিশিগানে আল সাইদ সাহেবের মূল নির্বাচনে
পাশ করার কোনো সম্ভাবনাই নাই। এই সম্ভাবনা না কারণে Alright, আমাদের okay, সব- আমি বুঝতে পারছি। আমাদের আপনি যে গান ওর আগে শুরু আমি করে এটা শেষ উল্টা করি গান। তার সাথে। দয়া করে আমার 30টা সেকেন্ড দেন। না না, আমাদের রিপাবলিকান সব- জিতবে আমরা শুনেন, জানি, আমাদের সব শুনেন, সব ডিম আমরা এক বাস্কেটে দিয়ে দেই। না, আমাদের না। সব সমর্থন ওই 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 হারু পার্টির পক্ষে দিবেন, তারপরে ওখানে জিতবে রিপাবলিকান পার্টি। তার মানে কি, জিতা দলের সাথে আমাদের বাংলাদেশি কমিউনিটির কোনো লোকজনের সম্পর্কই থাকবে না। এটা কি কমিউনিটির জন্য ভালো? ভালো না। সুতরাং আমি মনে করি আমাদের যে কমিউনিটির So, যে আপনি ডিম আছে, কি যে যাচ্ছেন সম্পদ আপনি কি আছে, যাচ্ছেন ভাগ করে থাকেন। মিশিগানে গিয়ে ওখানে না 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 না, রিপাবলিকান আমি পার্টি আমি ওয়েট ইব্রাহিম ওয়েট ওয়েট চৌধুরীর রানা সাহেব ওয়েট অবগতির জন্য বলছি যে আপনি মিশিগানের সিনেট লাস্ট 20 ইয়ার্সের সিনেট ইতিহাস দেখেন। আপনি সিনেটে কারা তাড়াতাড়ি এখানে করেন ভাই, জিতেছে? সময় কম এখানে আমাদের, শেষ কখনো করতে হবে কোনো প্রোগ্রাম। আমি আমাদের আর মাউন্ট ভাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ 30 বছরের বেশি সময় থেকে এখানে আছি, এখানে কখনো কোনো রিপাবলিকান সিনেটর ছিল না। ইতিহাস ওকে, এবার- সো দেয়ার ইজ দ্য এবার হিস্ট্রি হবে। অফ রিপাবলিকান, এইটাই সহজ এবার কথা। হ্যাঁ history will make this year. Thank you. অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাউন্ট ভাই, আপনার কাছে জানতে চাই যে এই নিউ ইয়র্ক সিটিতে আপনি জানেন যে এখন এই আপনার ফিনান্সিয়াল ট্রাবল, অনেক মানুষেরই সাংঘাতিক ধরনের এই ডিমের দাম, তেলের দাম সব মিলিয়ে একটা মানে সাংঘাতিক খারাপ অবস্থা মানুষের। এই অবস্থায় এখন স্কুল খুলতেছে, অনেকেরই আপনার বাজেট নাই যে বাচ্চাদেরকে যে স্কুলের সাপ্লাই কিনে দেবে। এক্ষেত্রে যে স্কুল সাপ্লাই কোন কোন জায়গা থেকে ফ্রি দেওয়া হচ্ছে আপনার জানা আছে কিনা? তো আপনি যে করুণ কাহিনী বলতেছেন এটা না, আপনার তো ফ্রির প্রতি আপনার যে আকর্ষণ, এই ফ্রি কোন জায়গায় পাওয়া যাইতেছে এটা মাউন্ট ভাই থেকে জানার চেষ্টা করতেছেন। জি, আমরা শুনি। জি, আমি জানতাম না thank এই you. free শব্দটা বলার পরপরই যে আপনি খেপে যাবেন, এই জন্য আমার হাসি উঠে গেছে, বুঝছেন? কারণ Thank you. আপনি জি বলেন ইব্রাহিম মোহন ভাই, আপনাকে শুধু বলতে চাই যে এখানে কিন্তু এখানকার যে ফার্মাররা আছে তারা কিন্তু প্রচুর ট্যাক্স ব্রেক পায় এবং গভর্নমেন্ট থেকে প্রচুর ইনসেন্টিভ পায়। জি lot of business person getting their tax return back, that so lot of people get lot of benefit from the federal government, state government, city government. But আমরা যখন দেখতেছি যে এখানে এডুকেশনের জন্য যখন হেল্প করতে যাচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তখন we shouldn't criticize because every dollar you spend for education, it will bring back another $10 for the community and for the society. Right. But anyway, I know যে হ্যাঁ ব্রঙ্কসে, কুইন্সে অনেক জায়গা থেকেই এখন আমাদের ব্রঙ্কসে হচ্ছে আপনার আগস্টের 14 তারিখ ফ্রাইডেতে 2 to 6 PM আজকে তো হয়ে গেছে অলরেডি। ফুড কোর্ট লেভেল 3 2000 বেসিস রেভিনিউ থেকে ওরা দিচ্ছে। তারপর আগস্ট 29-ও কিন্তু আপনাকে দেবেন 2 to 4 PM টার্গেট ইস্ট হার্লেম কমিউনিটি গার্ডেন 417 ইস্ট 1। সো আমরা জানি যে সাপ্লাইজ একটা ব্যাগ কিনতে, আমার একটা বাচ্চার জন্য আজকে ব্যাগ কিনতে গেলাম, সে কলেজে যাবে। So we have to spend $90 to buy a book bag. Then there's a lot of other supplies, notebooks, folders, pencil. So it costs a lot of money, and for a lot of family, extra $200 is very hectic for a lot of people. So আপনারা যারা মনে করেন যেখানে একটা ব্যাকপ্যাক পিক আপ করবেন বা সাপ্লাইজ পিক আপ করবেন, it's nothing wrong with that. If I need it, maybe I'll go too. For my kids, it's nothing wrong with that. So এখানে আপনারা সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন, বিভিন্ন ডেতে এখানে ফ্রি সাপ্লাই ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ফর নিউ ইয়র্ক সিটি স্কুল গোয়িং স্টুডেন্ট। সো কাইন্ডলি আপনারা এগুলো চেক করে গুগল সার্চ করলেই পাবেন ব্যাক টু স্কুলস ওয়্যার নিউ ইয়র্ক সিটি প্যারেন্টস ক্যান পিক আপ ফ্রি ব্যাকপ্যাকস এন্ড স্কুল সাপ্লাইস স্টার্টিং দিস উইকেন্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো আমি দর্শকদের বলবো যে এই কে কি বললো না করলো ডোন্ট কেয়ার, আপনার অবস্থা আপনি জানেন, এবং যেখানে ফেসিলিটি আছে, যেটা মাউন্ট ভাই একটু আগে বললেন, আপনারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার মনে করেন যে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে এবং আপনি আপনার বাচ্চার বা আপনার ছেলে মেয়ের যে ব্যাক টু স্কুল সাপ্লাই দরকার আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, ইউ ক্যান গো অ্যান্ড সার্চ অন দ্য গুগল ব্যাক টু স্কুল ফ্রি সাপ্লাই ইন নিউ ইয়র্ক সিটি। ইউ উইল গেট লট অফ রিসোর্স, আপনারা এখানে পাবেন এবং আপনারা এই সুযোগ নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ মোহন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লালুদ্দিন রানা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।